মর্নিং স্টুডেন্ট। আজ থেকে প্রায় 60-70 বছর আগে নিকোলাই কার্দাশেভ একজন ইয়ং সোভিয়েত অ্যাস্ট্রোফিজিসিস্ট, তিনি একটা স্কেল প্রপোজ করেন এবং সেই স্কেলটা সভ্যতাকে মাপে। যে কোনো প্ল্যানেট, যে কোনো প্ল্যানেটারি সিস্টেম, তার যে সভ্যতা সেটা ঠিক কতটা সভ্য সেটাকে মাপ করা যায়। এবং সেই হিসেবে তিনি 3টে স্টেজ প্রপোজ করেন, স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। যে যত বেশি সভ্য সে তত উপরের দিকে উঠবে। এবং একটা প্যারামিটার তিনি স্থির করেন যে তার মাধ্যমেই সেই সিভিলাইজেশনকে সেই স্টেজে রাখা হবে। এবং সেটাকে তিনি যে প্যারামিটারটা তিনি সেট করেন সেটা হচ্ছে এনার্জি। যে পার্টিকুলার সেই প্ল্যানেটে, কোনো একটা প্ল্যানেটে যত এনার্জি অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত এনার্জি, একটা প্ল্যানেটে যত এনার্জি অ্যাভেলেবেল আছে সমস্ত এনার্জিকে যদি কোনো সভ্যতা ইউজ করতে পারে তাহলে সেই সভ্যতা স্টেজ 1 কমপ্লিট করেছে। আবার কোনো সভ্যতা যদি তার যে সোলার সিস্টেম, ঠিক আমাদের যেমন আমরা যেমন পৃথিবীর, তো আমাদের যে সোলার সিস্টেম মানে সূর্যকে ঘিরে যত প্ল্যানেট আছে প্লাস সূর্য নিজে, সেই সমস্ত সোলার সিস্টেমে যত অ্যাভেলেবেল এনার্জি আছে সেই সমস্ত এনার্জিকে যদি আমরা ইউজ করার ক্ষমতা রাখি তাহলে আমরা স্টেজ 2তে এসে গেলাম। আর স্টেজ 3 এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে টোটাল গ্যালাক্সি, মানে আমাদের ক্ষেত্রে যেমন আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। তোমরা জানো নিশ্চয়ই যে এই গ্যালাক্সিতে যত স্টার সিস্টেমস আছে, যত নেবুলা থেকে শুরু করে আরও অন্যান্য যে গ্যালাকটিক যে মেটেরিয়ালস বা যে গ্যাস এনার্জি যা রয়েছে, সেই সমস্ত এনার্জিকে সেটাকে যদি ইউজ করার ক্ষমতা আমরা, মানে সেই ক্ষমতা যদি আমরা একবার অ্যাচিভ করতে পারি তাহলে আমরা স্টেজ 3তে এসে যাব। এবং সেই হিসেবে আমরা এই মুহূর্তে কোন স্টেজে রয়েছি, এবার উনি করেছিলেন প্রায় ধরো 60 থেকে 70 বছর আগে। তো তখন উনি সেই সময়কার হিসেবে যেটা মাপ করেন যে এই মুহূর্তে আমাদের সভ্যতা, মানে পৃথিবীতে যে এই মানুষের শেষ সভ্যতা, মানব সভ্যতা, সেটা রয়েছে স্টেজ 1 কমপ্লিট করেনি, মানে সোজা কথায় স্টেজ 0তে রয়েছে। স্টেজ 0 থেকে অনেকটা এগিয়েছে, স্টেজ 1-এর কাছাকাছি এসছে। এবং সেটা যদি তুমি 100 ধরো, 100%-এর মধ্যে ওই 73% তখন সভ্যতা অ্যাচিভ করতে পেরেছিল সেই সময়কার, 8 থেকে 60-70 বছর আগে। এবং এখনও যদি তুমি হিসেব করো এই মুহূর্তের যে আমরা কতটা ওই 100-তে পৌঁছলে স্টেজ 1 কমপ্লিট হবে, তো সেই হিসেবে আমরা 100-র মধ্যে কতটা অ্যাচিভ করতে পেরেছি, তো ওই রকমই রয়েছে। হয়তো একটু বেড়েছে, হয়তো ওটা 80% হয়েছে, কিন্তু এখনও 20% বাকি আছে। এবং এই 20% কমপ্লিট করতে পারলে তবে আমরা স্টেজ 1-এ পৌঁছব। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে উনি এটাও আরও অনেক ব্যাপার, আরও অনেক কিছু ফিচার্স তিনি সেই সভ্যতা যখন সেই স্টেজে পৌঁছবে তখন সেই সভ্যতা কী করতে সক্ষম হবে সেইগুলো উনি প্রপোজ করেছিলেন। তার মধ্যে স্টেজ 1 সভ্যতা, শুধু এইটা নিয়ে যদি আমরা আলোচনা করি তো সেখানেও যেটা দেখা যায় যে স্টেজ 1 যদি কোনো সভ্যতা কমপ্লিট করতে পারে, আমরা যদি কমপ্লিট করতে পারি, কাছাকাছি এসে গেছি, তো এবার যদি আমরা স্টেজ 1 কমপ্লিট করতে পারি তাহলে আমরা এমন অনেক কাজ করতে সফল হব যে কাজগুলো এখনকার দৃষ্টিতে মনে হয় যেন অসম্ভব। তার মধ্যে প্রধানতম আমার মনে হয় সেটা হচ্ছে যে ন্যাচারাল যে ক্যালামিটিস, সেই ক্যালামিটিসগুলোকে আমরা ইচ্ছে মতো বন্ধ করে দিতে পারবো। শুধু প্রেডিক্ট নয়, যে 100% অ্যাকুরেসি দিয়ে প্রেডিক্ট তো করতে পারবোই যে অমুক দিনে অমুক জায়গায় এই লেভেলের একটা ভূমিকম্প হবে। এবং সেটা প্রায় 1 মাস আগে প্রেডিকশান হয়ে গেল 100% অ্যাকুরেসি দিয়ে। এবং এতটাই অ্যাডভান্সড হয়ে গেছি আমরা যে কোনো টেকনোলজির বলে বা কোনো মেকানিক্যাল সিস্টেমে বা কোনো একটা কম্পিউটারের সুইচ টেপার ফলে সেই আর্থকোয়েক হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা আর থাকলো না। কারণ আর্থকোয়েক কী করে হয় নিশ্চয়ই তোমরা জানো, যে ওই টেকটনিক প্লেটে যে কনফিউশন হয় তার জন্যে। তো সেই জিনিসটা হবে না, সেটাকে আমরা রোধ করে দিতে পারবো।
এবার এটা গেল একটা, এরকম কত রকম ন্যাচারাল ক্যালামিটিস আছে ভাবো, ভূমিকম্প, সুনামি, তারপরে ধরো বিশাল একটা ঝড় এলো, মানে সেই টাইফুন, দেন টর্নেডো, এই সমস্ত সাইক্লোন, ভয়ঙ্কর যে ঝড়, সেটা থেকে যে ভয়ঙ্কর তাণ্ডব হতে চলেছে সেটা তো জানা যাবেই, প্লাস সেটাকে আমরা ইচ্ছে মতো বন্ধ করে দিতে পারবো। তো এইটা যদি করা যায় তাহলেই বুঝতে পারছো, শুধু এইটুকুই যদি সম্ভব হয় তাহলেও আমরা ভবিষ্যতে কত কত ক্ষয়ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাতে পারবো, প্লাস আমরা অনেক প্রাণ বাঁচাতে পারবো, অনেক সম্পদ বাঁচাতে পারবো। ওকে, এবং এটা মানে এই লেভেলে যেতে হবে, কারণ এটা এখন আর শুধু এমন নয় যে হলে হবে এরম ব্যাপার, তা নয়, কারণ মানুষকে তো বাঁচতে হবে। এবং যেভাবে তোমরা নিশ্চয়ই বর্তমান খবরাখবর যদি রাখো এই সমস্ত ওয়েদার রিলেটেড বা এই সমস্ত নেচার রিলেটেড, তাহলে নিশ্চয়ই দেখছো চারিদিকে যে কীভাবে গ্লোবাল ওয়ার্মিং বলো বা বিভিন্ন পলিউশন আরও বিভিন্ন, এবং অবশ্যই পৃথিবীর নিজস্ব যে সাইকেল সেই ওয়াইজ আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন জায়গা ক্রমশ বাসযোগ্য থেকে বাসের অযোগ্য হয়ে উঠছে। তো সেটা ভীষণ দরকার, না হলে হিউম্যান কাইন্ডকে বাঁচানো সম্ভব নয়, সোজা কথা। মানে এটা এখন প্রয়োজন, এটা এরকম নয় যে হলেও হবে, মানে যে যদি হয় ভালো হয়, এরম নয়, এটা করতেই হবে। সেই জন্যেই এখন, এবং এটার জন্য কিন্তু অনেক জায়গায় রিসার্চ ওয়ার্ক চলছে। ওকে, তো যাই হোক, এবার সেটার জন্য কী করতে হবে, ওই যেটা বললাম যে পৃথিবীর যত এনার্জি সোর্স আছে পৃথিবীতে অ্যাভেলেবেল, সেগুলো সব ইউজ করতে হবে। এবং তার মধ্যে নিশ্চয়ই তোমরা জানো যে যত জৈব এনার্জি, মানে ওই কয়লা বলো, তেল বলো, মানে পেট্রোলিয়াম, এগুলো সব প্রায় শেষ হয়ে এসছে। তো আমাদের অন্যান্য যে এনার্জি সোর্স আছে, বিশেষ করে সোলার, এই যে রোদ্দুর আসছে, এই সোলার যে থেকে যে এনার্জিটা আসছে টোটালটা, উইন্ড থেকে যে এনার্জি আসে সেইটা, জিওথার্মাল, মানে আমাদের পৃথিবীর সেন্টারে নিশ্চয়ই জানো মানে হিউজ হিট আছে, হিউজ এনার্জি আছে সেইটা। ওকে, তো এই সবগুলো প্লাস নিউক্লিয়ার যে এনার্জি, সেইগুলো ইউজ করতে হবে, এবং সেইটাকে কমপ্লিটলি ইউজ করতে হবে, তবেই কিন্তু ওই লেভেলের জায়গায় আমরা যেতে পারবো, মানে ওই লেভেলের অ্যাডভান্সমেন্টে আমরা যেতে পারবো। এবং তোমরা যদি মনে করো যে এই তো সোলার এনার্জিকে তো আমরা ইউজ করছি, বা উইন্ডকে তো আমরা ইউজ করছি অলরেডি, উইন্ডের যে এনার্জি, তো একটু যদি খতিয়ে দেখো তাহলে জানতে পারবে যে যতটা সোলার মানে এনার্জি আমাদের পৃথিবীতে এসে পড়ছে, তার খুব মানে ফ্র্যাকশান অফ পার্সেন্টেজ আমরা ইউজ করছি, ম্যাক্সিমামটাই কিন্তু মানে ওয়েস্টেজ হয়ে যায় বলতে পারো, বা ফিরে যায় আবার মহাকাশে। উইন্ডের ক্ষেত্রেও সেম জিনিস। তো এই যেগুলো অলরেডি আমরা ইউজ করা শুরু করেছি, সেগুলোও এখনও আমরা কমপ্লিট করতে পারিনি, যে পুরো এনার্জিটা আমরা নেব, অনেকটাই ওয়েস্টেজ হয়ে যায়। তো বুঝতেই পারছো, আমি এই এত কথা এই কারণেই বললাম যে এখন আমাদের মানব প্রজন্মকে এগোনোর জন্যে এই সমস্ত টেকনোলজিসগুলোর মানে অ্যাডভান্সমেন্টের দিকে যেতেই হবে, এবং অবশ্যই যাতে আমরা সাস্টেন করতে পারি পৃথিবীতে, ঠিকমতো বাঁচতে পারি অ্যাটলিস্ট, সেইটা তো দেখতেই হবে। এবং তার জন্যে প্রচুর রিসার্চ ওয়ার্কের দরকার, যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর রিসার্চ। এবং শুধু রিসার্চ করলে হবে না, রিসার্চ করে যখন কোনো একটা ফাইন্ডিংস এলো, সেই রিসার্চের ফাইন্ডিংস যেটা, সেটাকে বাস্তবে রূপান্তরিত করবে কারা? ইঞ্জিনিয়াররা, বিভিন্ন টেকনিশিয়ানরা। ওকে, এবং সেই যে প্রকাণ্ড কর্মকাণ্ড, সেইগুলোকে ম্যানেজ করবেন কারা? বড় বড় ম্যানেজাররা বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারওয়ালা যে লোকজনেরা। ওকে, এবং মাথায় রাখবে একটা কথা, যে এই এত কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড মানে ওয়াইজ বুঝতেই পারছো কত কিছু এখনও করা বাকি। তো সেই হিসেবে যদি তুমি মনে করে থাকতে একটু আগে অবধিও যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গিয়ে কত কাজ করে দিচ্ছে, ওই কদিন পর কোয়ান্টাম কম্পিউটার আসবে, তখন আরও বেশি কাজ করে দেবে, তাহলে আর মানুষের দরকার পড়বে কী জন্যে? তো এখন বুঝতে পারছো কী জন্যে দরকার পড়বে, কারণ আমাদের এখনও যে অতটা পথ যেতে হবে, গেলে জাস্ট স্টেজ 1-এ পৌঁছবো, সেটাও এখনও আমাদের কল্পনার বাইরে, যে এটা অসম্ভব মনে হচ্ছে শুনে, যে বাবা ন্যাচারাল ক্যালামিটিসকে ইচ্ছে মতো বন্ধ করে দেওয়া যাবে, যে ইচ্ছে মতো যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে ইচ্ছে মতো দরকার মতো বৃষ্টি আনানো যাবে, এবং এমনভাবে আনলে হবে না যে তার ফলে আরও এক্সট্রা ক্ষতি হয়ে গেল। নিশ্চয়ই শুনেছো রিসেন্টলি দুবাইতে বা বিভিন্ন জায়গায়, চায়নাতেও তো হয়, কৃত্রিমভাবে বৃষ্টি আনানো হয়, কিন্তু আলটিমেটলি তার ফলে সেখানে আবার অনেক সময় অতিবৃষ্টি দেখা যায়, বন্যা হয়ে যায়। তো মানে কি সোজা কথায় এখনও কন্ট্রোলে আসেনি সেই টেকনোলজিটা।
তো সেইভাবে আমি যেটা বলতে চাইছি বুঝতেই পারছো যে কমপ্লিটলি মানুষের কন্ট্রোলে চলে আসবে সমস্ত কিছু। তো সেইটা করতে গেলে এখনও অনেক এগোনো বাকি আছে। তার জন্যে এই এআইয়ের টুলস বা এই যে ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার আসতে চলেছে, সেইগুলো কিন্তু মানুষ সভ্যতাকে বাঁচানোর প্রধান হাতিয়ার হতে পারে না, হবে। এবং এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে যেটা মানে যে টেকনোলজিটা সবচেয়ে বেশি ইউজ হবে আমার মনে হয়, যে টেকনোলজিটা সমস্ত ক্ষেত্রেই লাগবে। দেখো এমনিতেই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যত রকম কনস্ট্রাকশান লেভেলের বা মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলো তো মানে এই সমস্ত কর্মকাণ্ডে কাজে লাগবেই। দেন মানুষের যে শরীরকে আরও বাঁচানোর জন্যে, শরীর যাতে সুস্থ থাকে, শরীর যাতে বিভিন্ন রোগ ভোগ থেকে প্রোটেক্ট থাকে, তার জন্যে আরও হাই কোয়ালিটি মেডিসিন, ভালো ভ্যাকসিন যেগুলোর কোনো সাইড এফেক্ট হবে না, এগুলোর জন্য খুব মানে এফিসিয়েন্ট বায়োটেকনোলজিস্টদের দরকার। তো এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ফিল্ডের প্রচুর লোকজন বিভিন্ন ক্ষেত্রে দরকার, বা বায়োটেকনোলজি মেডিকেল ফিল্ডের প্রচুর দক্ষ মানুষের দরকার। কিন্তু এই প্রত্যেকটা ফিল্ডে একটা জিনিস কমন থাকবে, সেটা কি জানো? সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা আইটির ইউসেজ। এবং কম্পিউটার সায়েন্সের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, কম্পিউটার সায়েন্সের মধ্যেই কোয়ান্টাম কম্পিউটিংয়ের রহস্য লুকিয়ে আছে। তো আলটিমেটলি তোমরা যারা ভাবছো যে কম্পিউটার সায়েন্স বা আইটি এগুলো একটা সময় ইরিলিভেন্ট হয়ে যাবে, সম্পূর্ণ ভুল ধারণা। বললাম না, এর আগেও আমি আমার বেশ কিছু ভিডিওতে বলেছি যে হয়তো শিফট করে যাবে, যে কাজের ধরন একরকমভাবে ছিল সেটা মডার্নাইজেশন হয়ে যাবে, কিন্তু তা বলে এটা নয় যে তার গুরুত্ব কমে যাবে, যে এআই এসেই একাই সব করে দেবে, তা কখনো নয়। তুমি এআই একটা মেশিন, তাকে যদি তার মতো ছেড়ে দাও, সে অনেক ভুলভাল কাজ করে দেবে, তাতে হয়তো আমাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যেতে পারে। বা এআই এখনও যে লেভেলে, বুঝতেই পারছো যে আমি সম্ভাবনাগুলোর কথা বললাম যে এগুলো করতেই হবে, এগুলো করতে গেলে এখনও সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সফটওয়্যার, তাকে আরও বেশি উন্নত হতে হবে, আরও অনেক ডেটা কালেক্ট করতে হবে, হিউজ ইনরমাস এই যে কর্মকাণ্ডগুলো, এগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য যেমন হিউজ এনার্জির দরকার, ঠিক তেমন হিউজ ডেটা, মানে বিয়ন্ড ইমাজিনেশন, টেরাবাইটস অফ ডেটা, সেই ডেটাকে প্রসেস করার ক্ষমতা রাখতে হবে। সেটা থেকে অ্যানালিটিক্যাল একটা কোনো প্যাটার্ন বার করার জন্যে সেই লেভেলের ডেটা সায়েন্টিস্টদের দরকার হবে। এবং এই সমস্ত কাজকর্ম, এবং নিশ্চয়ই বুঝতেই পারছো সব কিছু যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোয়ান্টাম কম্পিউটার অটোমেশানে যখন চলে যাবে, সব কিছু যখন ইন্টারনেট মাধ্যমে চলে যাবে, সব কিছু যখন ইন্টারকানেক্টেড থাকবে, তখন সেখানে সাইবার থ্রেট আসবে আরও বেশিভাবে। এখনই তোমরা নিশ্চয়ই জানো যে সাইবার সিকিউরিটি কতটা থ্রেট রেগুলার পায় আমাদের মোবাইলে, সামান্য কম্পিউটার, এই সমস্ত জায়গায়। আর বড় বড় জায়গায় তো আরও বেশি এই সমস্ত ইনভেশন বা থ্রেটগুলো আসে। তো সেই সাইবার যে সিস্টেম, সেটাকে প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটির দরকার হবে আরও এক্সেলেন্ট লেভেলের। ওকে, তো এই সমস্ত কাজের জন্য অ্যাকচুয়ালি ওই কম্পিউটার সায়েন্স এবং আইটি রিলেটেড প্রচুর রিসার্চ ওয়ার্কের যেমন দরকার হবে, তেমন প্রচুর দক্ষ স্কিলফুল টেকনিশিয়ানদের দরকার পড়বে, দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দরকার পড়বে, দক্ষ ডেটা সায়েন্টিস্টদের দরকার পড়বে, দক্ষ সাইবার সিকিউরিটি এক্সপার্টদের দরকার পড়বে, দক্ষ ক্লাউড কম্পিউটিংয়ের এক্সপার্টদের দরকার পড়বে, দক্ষ নেটওয়ার্কিং সিস্টেমের যারা একদম অ্যাডমিন, তাদের দরকার পড়বে। তো এইগুলো করবে কারা? তো ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা করবে। তোমাদের মধ্যে যাদের এই কম্পিউটার সায়েন্স রিলেটেড কাজকর্ম করার ইন্টারেস্ট রয়েছে, তারা করবে। এবং বিশেষ করে আমি তোমাদের বলবো, তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং সায়েন্স, যদি ফিজিক্স ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্ট থেকে থাকে, ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে ভালোবাসো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া যদি থেকে থাকে, যদি নাও থাকে, কিন্তু যদি ইন্টারেস্টেড হও যে না আমি ভবিষ্যতে এই ফিল্ডে আসতে চাই, কম্পিউটার সায়েন্সের ফিল্ডে গিয়ে কাজ করতে চাই, সেটা রিসার্চ হোক, কোনো একটা কর্পোরেট সেক্টরে গিয়ে চাকরি করার জন্য হোক, যাই হোক, কমপ্লিটলি ঠিক ডিসিশনে আছো, ঠিক লাইনে আছো। কারণ ভবিষ্যতে এই ফিল্ডে এত কাজের সুযোগ বাড়বে, তুমি যা চিন্তা করতে পারবে না। এবং ওই যেটা বললাম যে কোনো ফিল্ডে, যে কোনো ইন্ডাস্ট্রিতে কম্পিউটার সায়েন্স এবং আইটির
এক্সপার্টদের দরকার পড়বে ভবিষ্যতে। জাস্ট একটাই জিনিস তোমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে রেগুলার শিখে যাওয়ার যে ইচ্ছা সেটাকে রাখতে হবে এবং শিখতে হবে রেগুলার। তোমার ফিল্ডে নতুন নতুন যে ফাইন্ডিংসগুলো আসছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, প্লাস সেই যে শেখাটা সেটাকে প্র্যাকটিস করে নিজের স্কিল আরও ডেভেলপ করে যেতে হবে। এআইকে আলিঙ্গন করতে হবে, এআইকে ভয় পেলে হবে না। কোয়ান্টাম কম্পিউটার যখন আসবে তাকে নিয়েও মানে শিখতে হবে, তাকে ইউজ করা শিখতে হবে, ইউজ করতে হবে। ইগনোর করলেও হবে না, ভয় পেয়ে পালিয়ে গেলেও হবে না। এবং যারা ওই রিসার্চ ওয়ার্কে যেতে চাও তাদের জন্য তো আরও মানে বড় ক্ষেত্র ওয়েট করছে আমি বলবো। যারা ধরো বিসিএ বা বিটেক ইন কম্পিউটার সায়েন্সের মতো কোর্স করার পর তারপরে এমসিএ বা এমটেক করবে, তারপর পিএইচডি করবে, করে ধরো এই কম্পিউটার সায়েন্সের ওপর তোমরা যারা মানে সায়েন্টিস্ট হবে, রিসার্চ করবে, এই নিয়ে আরও নতুন নতুন এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের দুনিয়াতে আরও নতুন অ্যাড অন আনবে বা এআইকে আরও বেশি এফিসিয়েন্ট করে তুলবে, রোবোটিক্সে আরও বেশি উন্নতি আনবে। তাদের জন্য তো আরও মানে কী বলবো কালারফুল জীবন ওয়েট করছে। কারণ ওখানে যেমন স্যালারি থাকবে, নিজের জীবনযাত্রার মান উন্নত করার জন্যে যেমন প্রচুর স্যালারি বা টাকা উপার্জন করার উপায় থাকবে, তেমন প্রচুর মানে মানব প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তুমি কিন্তু প্রধান কারিগরদের মানে যে কারিগরদের যে গ্রুপ থাকবে তার মধ্যে একজন হবে। এবং নিশ্চয়ই জানো যে একজন সায়েন্টিস্ট তিনি কিন্তু শুধু নিজের স্বার্থের জন্য নয়, তিনি পুরো মানব প্রজন্মের স্বার্থে কাজ করেন। কারণ তার ওই যে মানে রিসার্চের ফল, সেই রিসার্চের ফল মানে শুধু তার দেশ নয় বা তার মহাদেশ নয়, সমস্ত পৃথিবীর মানুষের কল্যাণে কাজে লাগে। তো অবশ্যই তোমরা যদি এই সমস্ত কোর্স নিয়ে মানে বিটেক ইন সিএসি বা বিটেক ইন এআইডিএস বা বিসিএ এই টাইপের কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার বা আইটি রিলেটেড কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও এবং এখন থেকেই যদি খোঁজ খবর নেওয়া শুরু করো ক্লাস 12-এর স্টুডেন্ট যারা, যে কোন কোন কলেজে ভালোভাবে পড়ানো হয়, ভালো মানে একদম মডার্ন কারিকুলাম ফলো করা হয়, দেন হাতে কলমে শেখানোর ব্যবস্থা থাকে, মানে প্র্যাকটিক্যাল যে ট্রেনিং তার ব্যবস্থা করা হয়, এবং এই সমস্ত ল্যাবগুলো কম্পিউটার ল্যাবগুলো মডার্ন, সেই সমস্ত খোঁজখবর নেওয়া শুরু করে দাও। এবং অবশ্যই কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় কিনা, কারণ কাজ করতে করতেও শিখতে পারবে। ভবিষ্যতে যদি চাকরি না করে তোমার যদি রিসার্চ সায়েন্টিস্ট হওয়ারও ইচ্ছে থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই হায়ার স্টাডি করতে হবে। কিন্তু তাও যদি কাজ করার সুযোগ পাও কোথাও একটা ভালো কোম্পানিতে, একটা এমএনসিতে, তো সেখানে তুমি আরও অনেক শিখবে, হাতে কলমে কাজের মাধ্যমে আরও অনেক এক্সট্রা শিখতে পারবে। তো সেই চাকরিটা যাতে পেতে পারো ফাইনাল ইয়ারে গিয়ে, তার জন্যে অবশ্যই কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয় এমন কলেজ চুজ করবে এবং এই সমস্ত কোয়ালিটিসগুলো আছে সেইটাও দেখবে। এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নিজের এফোর্ট, নিজের ডেডিকেশান, সেইটা কিন্তু 100% দিতে হবে। তাহলে কিন্তু তুমি যদি এই সমস্ত কেরিয়ারে আসো তাহলে সফল হবেই, নিজেও সফল হবে, প্লাস ভবিষ্যতের পৃথিবীকে তুমি আরও অনেক সুন্দর, আরও অনেক বাসযোগ্য করে তুলতে পারো। যদি এই সমস্ত কোর্স নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে আমার থেকে জানার থাকে বা অন্য কোনো যে অন্য যে ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্টগুলো এই কাজে, এই ভবিষ্যতে কর্মকাণ্ডগুলোতে ভীষণভাবে ইম্পর্টেন্স পাবে, বা শুধু ইঞ্জিনিয়ারিং নয় তার সাথে সাথে ওই যেটা বলেছিলাম যে ম্যানেজমেন্টের জন্যেও, মানে ম্যানেজমেন্টের দক্ষ বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার দক্ষ প্রচুর লোকজনের দরকার পড়বে। তো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ নেওয়ার জন্য কোন কোন কোর্সগুলো বেটার হবে, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের সমস্ত অ্যান্সার দিয়ে দেবো যেটুকু আমার নলেজে আছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।